প্রিয় দর্শক, ওয়ান ব্যাংক উন্নয়ন সংলাপ পাওয়ার্ড বাই বেজার এই অনুষ্ঠানে আপনাদের স্বাগত। আজ আমরা কথা বলবো অর্থনৈতিক অঞ্চল এবং পর্যটন খাত নিয়ে। দর্শক, আপনারা জানেন যে বাংলাদেশের পর্যটন খাত এক অপার সম্ভাবনার হাতছানি দিয়ে যাচ্ছে এবং অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ সারা বাংলাদেশে যে 100টি অর্থনৈতিক অঞ্চল করবে তার মধ্যে কিন্তু পর্যটনের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এবং বেশ কয়েকটি পর্যটন জোন করা হচ্ছে, যাকে ট্যুরিজম পার্ক বলা হচ্ছে। সাবরাঙে আছে, নাফ এবং সোনাদিয়া দ্বীপে। এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। তার আগে আমরা একটা স্টোরি দেখি, এটার উপর একটি প্রামাণ্যচিত্র আছে, সেটা আগে দেখে নিব। বিশ্বের সবচেয়ে দীর্ঘতম সমুদ্র সৈকত বাংলাদেশের কক্সবাজারে। তবে থাইল্যান্ডে যেখানে মাত্র 2 থেকে 3 কিলোমিটারের সৈকতে ভিড় জমায় বিভিন্ন দেশের হাজার হাজার পর্যটক, সেখানে 120 কিলোমিটারের বিশ্বের দীর্ঘতম কক্সবাজার সমুদ্র সৈকতে সে তুলনায় পর্যটকের সংখ্যা একেবারেই নগণ্য। শুধু কক্সবাজার নয়, দেশে রয়েছে বৈচিত্র্যময় সুন্দরবন, বিভিন্ন সংস্কৃতি আর পাহাড়ি সৌন্দর্যে ভরপুর পার্বত্য অঞ্চল, ঝর্ণা, চা বাগানের জেলা সিলেট এবং কুয়াকাটা সমুদ্র সৈকত। এরপরও পর্যটনে অন্যান্য অনেক দেশের চেয়ে এখনও বেশ পিছিয়ে বাংলাদেশ। প্রধান কারণ হিসেবে উঠে আসছে অব্যবস্থাপনা, নোংরা পরিবেশ, সার্বিকভাবে আন্তর্জাতিক মানসম্মত সেবা দিতে না পারার বিষয়টি। তবে পর্যটন খাতের বিকাশে এবং বিদেশি পর্যটক আকর্ষণে 3টি পর্যটন পার্ক স্থাপনের কাজ করছে বিশেষ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা। এর মধ্যে সাবরাং ট্যুরিজম পার্ক উন্নত ও বিশ্বমানের সেবা নিয়ে বিশেষভাবে শুধুমাত্র বিদেশি পর্যটকদের জন্য গড়ে তোলা হচ্ছে। এখানে বিনিয়োগ হতে পারে $3 বিলিয়ন আর কর্মসংস্থান হতে পারে অন্তত 40,000 লোকের। আর নাফ এবং সোনাদিয়া ট্যুরিজম পার্ক তৈরি করা হচ্ছে সবার জন্য। এই 3টি স্থাপন হচ্ছে কক্সবাজারের বিভিন্ন জায়গায়। 12,000 কোটি টাকা গভর্নমেন্ট এখানে শুধু ইনভেস্ট করতেছে যে এক্সক্লুসিভ ট্যুরিস্ট জোন তৈরি করার জন্য, ইন্টারন্যাশনাল ট্যুরিস্টদেরকে ধরে রাখার জন্য। এবং আপনি দেখেন যে ইন্টারন্যাশনাল ট্যুরিস্টরা সেখানে তাদের দেশের মতো করে তারা এনজয় করতে চায়, যেন কোনো রকমের নিরাপত্তার ঘাটতি না থাকে, কোনো রকমের ফুড অ্যান্ড বেভারেজের কোনো ঘাটতি না থাকে। ইকোনমিক জোন কেন্দ্রিক যে কোনো পর্যটন স্থাপনায় প্রচুর জনসমাগম হবে, প্রচুর পর্যটকের সমাগম হবে, এটা খুব স্বাভাবিক। এই জোনে যারা কাজ করবে দেশের বা বিদেশের, তাদের আত্মীয় স্বজন কিন্তু তাদের কাছে ঘুরতে আসবে। এটাও কিন্তু পর্যটনের একটি কম্পোনেন্ট, এটাকে আমাদের বিবেচনা নিতে হবে। নাফ ট্যুরিজম পার্কের আয়তন 271 একর, সাবরাং 1027 একর এবং সোনাদিয়া দ্বীপ ইকো পার্কের আয়তন প্রায় 9,500 একর। সংশ্লিষ্টরা বলছেন, বিশেষায়িত এসব পর্যটন অঞ্চলের ফলে বাড়বে বিনিয়োগ এবং তৈরি হবে নতুন কর্মসংস্থান। এর সাথে সেন্ট মার্টিনের একটা যোগাযোগ হবে। সেন্ট মার্টিনে যেন আমাদের ইন্টারন্যাশনাল ট্যুরিস্টরা যেতে পারে এবং এর মাধ্যমে আপনি আরও যে বিষয়গুলো থাকবে, সেখানে মেরিন ড্রাইভটাকে উপভোগ করার জন্য আরও ব্যবস্থাপনা থাকবে। বিদেশি, প্রাইভেট, পাবলিক, গভর্নমেন্ট সবাই মিলে একত্রে এখানে কিন্তু ইনভেস্ট করতেছে। আমরা যদি এর কোন সিঙ্গেল কম্পোনেন্ট উন্নয়ন করি, তাহলে কিন্তু পর্যটন কাঙ্ক্ষিত মাত্রায় উন্নতি হবে না। পর্যটনের কাঙ্ক্ষিত উন্নয়নের জন্য এর সাথে সম্পৃক্ত যতগুলো শিল্প বা ইন্ডাস্ট্রি বা প্রতিষ্ঠান আছে, সেইগুলো কি একইভাবে এগিয়ে আনতে হবে, যে কার্যক্রম আমরা বিভিন্নভাবে করছি। ইর্তিজানা সিম সৌরভ, চ্যানেল 24, ঢাকা। দর্শক, আমরা এতক্ষণ একটি প্রামাণ্যচিত্র দেখলাম পর্যটন খাতে। আপনারা জানেন যে আমরা আজকে অর্থনৈতিক অঞ্চল এবং সেখানে বিনিয়োগ এবং পর্যটন খাত নিয়ে কথা বলবো। তো আমাদের সাথে দুজন অতিথি যুক্ত হয়েছেন এই বিষয়ে কথা বলার জন্য। আমি পরিচয় করে দিচ্ছি। আমাদের সাথে আছেন সাইমন বিচ রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক মাহবুব রহমান রুহেল এবং পর্যটন বিষয়ক ম্যাগাজিন ভ্রমণের সম্পাদক আবু সুফিয়ান। আপনাদের দুজনকে স্বাগত আমাদের স্টুডিওতে। আপনারা এতক্ষণ নিশ্চয়ই একটি প্রতিবেদন দেখলেন যে বাংলাদেশের যে পর্যটনের যে সম্ভাবনা এবং যে চ্যালেঞ্জেসগুলো আছে এবং অর্থনৈতিক অঞ্চলগুলোর উদ্যোগে যে 3টি আমরা পর্যটন বিশেষ যে পর্যটন জোন আমরা শুনলাম, এর মধ্যে সাবরাং, নাফ এবং সোনাদিয়া। তো আমরা শুরুতে আসতে চাই মাহবুব রহমান রুহেল, আপনার কাছে। সাইমন বিচ রিসোর্ট আপনারা কাজ করছেন পর্যটন খাত নিয়ে এবং বলা যায় যে এগুলো হচ্ছে যে মডার্ন ফেসিলিটিস সমৃদ্ধ যে উদ্যোগ আপনারা শুরু করেছেন এবং এগুলো বলা যায় একটু বড় বিনিয়োগী। বাংলাদেশের সার্বিক পর্যটনের যে চিত্রটা আপনারা কিভাবে দেখছেন? বাংলাদেশে আসলে পর্যটন চিন্তা করতে গেলে কক্সবাজার, সুন্দরবন, সিলেট, রাঙামাটি, বান্দরবন এসবের কথাই মানুষের মাথায় আসে। তো বিশেষ করে কক্সবাজারটা আকৃষ্ট করে এই কারণে যে এখানে আমাদের দীর্ঘতম সমুদ্র সৈকত আছে। আর মানে এটা শুধু বাংলাদেশ নয়, বিদেশ থেকে অনেক পর্যটন এখন আসছে।
তো আমি মনে করি কক্সবাজার ডেভেলপমেন্টে যেটা হয়েছে, কেননা আমাদের স্যামন কিন্তু এই নতুন ডেভেলপমেন্ট না, এটা 1965-এ আমার দাদাই করেছিল, এবং তারপর থেকে আমরা পর্যায়ক্রমে ডেভেলপ করে এখন আমরা 5 স্টার হোটেল করেছি নতুন একটা জায়গা যেটা একেবারে বিচের পাশে। তো আমাদের যে জার্নিটা আমরা দেখেছি যে কক্সবাজার গ্রোথ, যেটা পর্যটন কর্পোরেশনের কিছু হোটেল ছিল ওগুলো কিন্তু খুব এখন অতটা ভালো অবস্থায় নেই, তবে প্রাইভেট সেক্টরের অনেক এখানে আমি বলবো যে তাদের অবদান রয়েছে, যে তারা সম্মিলিতভাবে যেসব হোটেল করেছে ওখানে এর কারণে কিন্তু অনেক ট্যুরিস্ট আসছে। তবে ওইভাবে কিন্তু ফ্যাসিলিটি তৈরি হয়নি, যে সরকারের যেসব ফ্যাসিলিটিগুলো দেওয়ার কথা ছিল, যেমন আমাদের রোডস অ্যান্ড অল দ্যাট, তো ওটা হয়নি। তবে এখন যে সম্ভাবনা যেটা আছে, যেটা এখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেসব উদ্যোগ নিয়েছে, যে এখানে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হবে, তারপর এখানে ম্যারিন ড্রাইভটা অলরেডি তারা করে ফেলেছে, এবং ওখানে একটা ট্রেন লাইন স্থাপনা করা হচ্ছে। তো এটার পরে কিন্তু আমি মনে করি কক্সবাজার অন্য মাত্রায় চলে যাবে, এখানে আরো বড় ধরনের উন্নয়ন হতে পারে। আর কক্সবাজার যদি আমি চিন্তা করি ট্যুরিজম নিয়ে, এটা শুধু বাংলাদেশের জন্য না, আমি যদি এন্টায়ার ল্যান্ডলকড এরিয়া যেগুলো আছে সাউথ এশিয়ার মধ্যে, আমি ভুটান, নেপাল বা সাউথ চায়না এবং আমাদের ইন্ডিয়ার 7 সিস্টার্স যদি ধরি, তাদের কিন্তু সমুদ্র সৈকত নেই, এবং তাদেরকে অ্যাট্রাক্ট করার জন্য এটা একটা বিশেষ কেন্দ্র হতে পারে। তো আমাদের যে ভিশন 2021 বা ফার্দার ভিশন যেগুলো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী করছে, তার সাথে এশিয়ান রোড নেটওয়ার্কস এবং কানেক্টিভিটিগুলো একটা বিষয় রয়েছে। তো আমি মনে করি যে ভবিষ্যতে এই কমিউনিকেশনের কারণে এখানে আরো অনেক পর্যটন আসবে, এবং তার সাথে সাথে আমাদের যে বিষয়টা এই বেজার যে ভিডিওতে আমি দেখলাম, আমাদের সার্বিক উন্নয়নের কথা যেটা বলা হচ্ছে, যে এটাকে আরো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আর অন্যান্য ফ্যাসিলিটিসগুলো তৈরি করা, এগুলো তৈরি করতে হবে। শুধু আমি বলবো যে বেজার যে পরিকল্পনা আছে, যে একটা যে ইকোনমিক জোন বা ইকোনমিক পার্ক করে ওখানে এক্সক্লুসিভলি করার জন্য, যেটা আপনার সাবরাং, হ্যাঁ, এটা করার থেকে আমি মনে করি সরকারের যেটা উচিত যে মানে সার্বিক উন্নয়নটা করা, যে সার্বিকভাবে। যেমন আমি যেটা দেখি যে ম্যাস ট্যুরিজম যেটা হচ্ছে এখন, যেমন পিকনিক পার্টিসদের কথা বলি, উইথ অল ডিউ রেসপেক্ট, যেটা হয় যে রেসপেক্ট টু দ্য নেচার যেটা থাকে না, ওখানে গেলেই পরিবেশ নোংরা করা হচ্ছে, যেখানে সেখানে রান্না করা হচ্ছে, যেখানে সেখানে থাকা হচ্ছে, এটা বন্ধ করতে হবে। এটা বন্ধ না করলে কিন্তু আমাদের পরিবেশটা দূষিত হচ্ছে, এবং আলটিমেটলি দেখা যাবে যে এই সমুদ্র সৈকতে এতই ময়লা হবে, এতই প্লাস্টিক জমবে, যে আলটিমেটলি এখানে আর কেউ বেড়াতে আসবে না। অনেক বিষয় আছে যেগুলো আসলে কমপ্লায়েন্ট হতে হবে আমাদেরকে। আপনার কাছে আরো আসবো, অনেক আলোচনা আছে। আমাদের সাথে টেলিফোনে যুক্ত হয়েছেন বেজার নির্বাহী সদস্য পরিকল্পনা উন্নয়ন হারুনুর রশিদ। আমরা একটু হারুনুর রশিদ আপনার সাথে একটু কথা বলতে চাই। আপনি কি আমাকে শুনছেন? হ্যাঁ, ধন্যবাদ মেহেদী সাহেব, আমি আপনাকে শুনতে পাচ্ছি। জি, আমরাও খুশি যে আপনার সাথে আমাদের বেজার বন্ধু রয়েছেন, একজন মাহবুর রহমান এবং ভ্রমণের সম্পাদক আবু সুফিয়ান। দুজনকে বেজার পক্ষ থেকে ধন্যবাদ এবং গ্রিটিংস জানাচ্ছি। জি, তো আপনার কাছে, আপনি নিশ্চয়ই দেখেছেন যে আমরা একটি প্রামাণ্যচিত্র দেখিয়েছি বেজার যে উদ্যোগগুলো রয়েছে পর্যটন খাত বিকাশে, বিশেষ করে বিদেশিদের জন্য যে এক্সক্লুসিভ ট্যুরিস্ট জোন, যেটা সাবরাং আপনারা নাফকে ঘিরে করছেন, এবং সোনাদিয়া পর্যটন পার্ক। তো সার্বিকভাবে আপনাদের পদক্ষেপগুলো কি, কোন অবস্থায় আছে? আসলে কক্সবাজার ট্যুরিজমের এক অনন্য কেন্দ্র, এবং রিজিওনালি এটা একটি সেরা পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠবে, এই আত্মবিশ্বাস থেকেই বেজার 3টি গুরুত্বপূর্ণ লোকেশনে এক্সক্লুসিভ ট্যুরিজম পার্ক করছে। একটি হলো নাফ, সম্পূর্ণ আইল্যান্ড ভিত্তিক, আরেকটি হলো সাবরাং, আপনি কিছুক্ষণ আগেই দেখিয়েছেন সেখানে জমির পরিমাণ কত এবং কি ধরনের কর্মসংস্থান বিনিয়োগ হবে। আর তার সাথে যুক্ত রয়েছে সোনাদিয়া আইল্যান্ড, যেটি প্রায় অলমোস্ট 10,000 একরের উপর একটি আইল্যান্ড, নান্দনিক আইল্যান্ড, যেখানে রয়েছে ব্লু ওয়াটার এবং রয়েছে সেখানে জীববৈচিত্র্য এবং চমৎকার একটি পরিবেশ। আমরা সেখানে ইকো ট্যুরিজম করব, এবং সেখানে যে পরিবেশ রয়েছে তার অক্ষুণ্ণ রেখেই, তার সৌন্দর্য এবং তার জীববৈচিত্র্য অক্ষুণ্ণ রেখেই এখানে সীমিত পরিসরে অবকাঠামো তৈরি করে, যাতে মানুষ উপভোগ করতে পারে এর সৌন্দর্য, সেরকম অবকাঠামো তৈরির জন্য আমরা কাজ করছি। মাস্টার প্ল্যানার নিয়োগ হয়েছে ভারতের মাহিন্দ্র ইঞ্জিনিয়ারিং, তারা মাস্টার প্ল্যান তৈরি করতেছে ইকো ট্যুরিজমের, এবং সেই অনুযায়ী আমাদের উন্নয়ন আমরা হাতে নেব।
আপনারা লক্ষ্য করেছেন যে সাবরাঙ্গে আমরা ইতিমধ্যে উন্নয়ন কাজ শুরু করেছি এবং এখানে প্রসপেক্টাস ইস্যু করেছি, আমরা আহ্বান করেছি আবেদনপত্র জমি বরাদ্দের, এবং দেশি বিদেশি আবেদনকারী ইতিমধ্যে আমাদের সাথে যোগাযোগ করেছেন এবং তারা প্রসপেক্টাস ক্রয় করেছেন। ব্যাপক সাড়া আমরা লক্ষ্য করছি এবং এটি এক্সক্লুসিভ ট্যুরিজম পার্ক এবং এখানে পরিকল্পিত অবকাঠামো উন্নয়ন হবে, পরিবেশ বান্ধব হিসেবে তৈরি হবে। এখানে অনেক চ্যালেঞ্জ আছে, সেই চ্যালেঞ্জগুলি অতিক্রম করবে বেজা। বিশেষ করে এখানে সুপেয় পানি এক ধরনের মানে খুবই বলবো দুষ্প্রাপ্য। এটি আমরা ব্যবস্থা করতেছি প্রায় 30 থেকে 35 কিলোমিটার দূর থেকে পানি এনে। তো এইরকম মাহবুব সাহেব বলেছেন যে যেখানে সেখানে রান্না করা, পরিবেশ দূষণ করা অথবা অন্য কোনোভাবে মানুষের জীবন এবং পরিবেশকে বিপর্যস্ত করা, সেটা কিন্তু হতে দেওয়া যাবে না এবং সেটা আমরা নিশ্চিত করব। এবং সেখানে ইটিপি থেকে শুরু করে সেখানে সলিড ওয়েস্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট, ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট সবই আমরা স্থাপন করব। অতএব আপনি বলতে পারেন যে সাবরাং ট্যুরিজম পার্ক এটি আসলে একটি নতুন টাউনশিপ হবে, যেটা সম্পূর্ণভাবে পরিকল্পিত এবং পরিবেশ বান্ধব। জি, আপনি থাকুন আমাদের সাথে, আমরা নিশ্চয়ই আবার আপনার সঙ্গে যুক্ত হব। আমরা এবার একটা ছোট বিরতি নিচ্ছি। প্রিয় দর্শক, উন্নয়ন সংলাপের এই পর্যায়ে ছোট্ট একটা বিরতি নিচ্ছে, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবার স্বাগত। দেখছেন ওয়ান ব্যাংক উন্নয়ন সংলাপ পাওয়ার্ড বাই বেজা। আমাদের সাথে যুক্ত আছেন বেজার নির্বাহী সদস্য হারুনুর রশিদ, আমাদের সাথে আছেন সাইমন বিচ রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক মাহবুব রহমান রুহেল এবং ভ্রমণ বিষয়ক পত্রিকা ভ্রমণের সম্পাদক। আমরা আবু সুফিয়ান, আপনার কাছে এবার আসতে চাই। আপনি নিশ্চয়ই এই ভিডিও দেখেছেন, কথা শুনেছেন। আপনার কি মনে হয় বাংলাদেশের পর্যটন খাত, আমরা বলছি যে অনেক সম্ভাবনা, কিন্তু আমরা এই দীর্ঘ সময় আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি যেভাবে এগুচ্ছে, আমাদের অন্যান্য সেক্টর যেভাবে এগুচ্ছে, আমরা কি বলতে পারি যে আমরা এই পর্যটন খাতে কাঙ্ক্ষিত অগ্রগতি অর্জন করতে পেরেছি? আচ্ছা, এই উত্তরটা সরাসরি দেওয়ার আগে আমি একটু ব্যাখ্যা করতে চাই। সেটা হচ্ছে যে আমি পর্যটনকে সবসময় বলি যে বাংলাদেশের অর্থনীতির জন্য এটা একটা পেনাল্টি শুট। পেনাল্টি শুট শব্দটা কেন বলি? কারণ আপনাদের ফুটবল খেলা যেরকম 90 মিনিটের খেলায় যদি আপনি একটি পেনাল্টি শুট পান, আপনার জন্য গোল করা অনেক ইজি, জয় পাওয়া অনেক ইজি। পর্যটন বাংলাদেশের জন্য, বাংলাদেশের অর্থনীতির উন্নয়নের জন্য একমাত্র পেনাল্টি শুট। এবং এখানে যদি গোল করা যায় তাহলে আপনার এখানে বাংলাদেশের যেই কোনো সাফল্য অর্জন করা খুব সহজ। এখন বাংলাদেশ পর্যটনের জন্য ঠিক দেশ কি ঠিক দেশ কি না, এটা একটা কোয়েশ্চেন। পর্যটনের একটা খুব জনপ্রিয় মেথড আছে, সেটাকে বলে 7T বা 7TA। আমরা বলি 7 টুরিস্ট অ্যাট্রাকশনস। সেটা হচ্ছে কোনো দেশে যদি আপনার নদী, সমুদ্র, পাহাড়, বন, ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, ঋতু বৈচিত্র্য ও উৎসব এবং আতিথেয়তা, এই 7টা জিনিসের মধ্যে যদি একটা জিনিস থাকে ওইটাকে বলা হয় ট্যুরিজমের জন্য গুড কান্ট্রি। যদি 2টা থাকে তাহলে বলে বেটার, যদি 2-এর বেশি বা 3-এর বেশি থাকে ওইটাকে বলা হয় বেস্ট। এই বিচারে যদি বাংলাদেশের অবস্থা আপনি বিশ্লেষণ করেন, বাংলাদেশের অবস্থান হচ্ছে বেস্ট প্লাস 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 প্লাস। এটা আমি আফ্রিকা ছাড়া 4টা মহাদেশ আল্লাহর রহমত আমি ঘোরার সৌভাগ্য হয়েছে এবং আমি উপলব্ধি করবার চেষ্টা করছি। এবং আমি এটা দেখি বাংলাদেশে যদি ট্যুরিজম না হয়, পৃথিবীর কোথাও ট্যুরিজম হওয়া কোনো স্কোপ নাই, কারণ এটা এত ভালো একটা পজিশনে আছে। কিন্তু হচ্ছে না কেন? এখন হচ্ছে, আমি আসতেছি সেই জায়গাতে যে ট্যুরিজম হওয়ার কথা কিন্তু হচ্ছে না কেন। না হওয়ার অনেকগুলো কারণ আছে, না হওয়ার অনেকগুলো কারণ, সবগুলো কারণ এখানে বলা যাবে না, আর সবগুলো কারণ বলার মতো পর্যাপ্ত সময় এখানে নাই। সেটা বলার চাইতে বরং আমি বলি কিভাবে করলে হওয়া যায় সেটা বলাটা আমার মনে হয় অনেক ভালো হয়। পর্যটনকে কেন করতে হবে? এই যে ধরেন বেজা যে কর্মযোগ্য হাতে নিছে, ইটস এ ভেরি গুড ওয়ান। বেজার চেয়ারম্যান সাহেবের একটা ইন্টারভিউ আমি করলাম, অনেক ডাইনামিক এবং পর্যটন নিয়ে অনেক সুন্দর ভাবনা আছে। এখন পর্যটন করলে দেশের কি হবে এটা আমি একটু বলে নিতে চাই, তারপরে আনসারটা করানো অনেক ইজি। কারণ পর্যটনে যদি একটা ট্যুরিস্ট আসে, আপনার একটা ট্যুরিস্ট আসলে কি করে? সে প্লেনে উঠে, বাসে উঠে, হোটেলে থাকে, চিকেন খায়, ভাত খায়, রুটি খায়, চিনি খায়, কফি খায়, চা খায়, টাওয়েল ব্যবহার করে, সাবান শ্যাম্পু ব্যবহার করে, জুতা স্যান্ডেল কিনে, গিফট কিনে, লট অফ অ্যাক্টিভিটি সে করে। দ্যাট ইজ স্ট্যাটিস্টিক্স বলে, এটা UNWTO স্ট্যাটিস্টিক্স। তারা বলে যে একজন ট্যুরিস্ট যদি কোনো জায়গায় আসে সেখানে 109টা বিজনেসকে সে সরাসরি ফিট করে। দ্যাট ইজ 109টা ব্যবসা বাণিজ্য চলে আপনার একজন ট্যুরিস্টের আগমনে। এবং শুধু তাই না, একজন ট্যুরিস্ট যদি কোথাও আসে সেখানে 11টা ডিরেক্ট কর্মসংস্থান সৃষ্টি হয়, 33টা ইনডিরেক্ট কর্মসংস্থান সৃষ্টি হয়, দ্যাট ইজ 44টা চাকরি হয়।
তাহলে কোনো জায়গায় যদি 1 লক্ষ কন্টিনিউ ট্যুরিস্ট থাকে, এটা ইন্টারনাল হোক আর ইন্টারন্যাশনাল হোক, যদি থাকে সেখানে 44 লক্ষ চাকরি সৃষ্টি হচ্ছে, 109টা বিজনেস রান করতেছে। ইটস এ হিউজ। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেন যে আমি ঘরে ঘরে চাকরি দিতে চাই, এটা ট্যুরিজম দ্বারা কেবল সম্ভব, অনলি ট্যুরিজম দ্বারা অতি দ্রুত সময় এটা সম্ভব। এক। সেকেন্ড হচ্ছে যে এখন যে আমাদের দেশের সম্ভাবনা আরো বেশি কেন, কারণ হচ্ছে এটা 16 কোটি দেশের মানুষ। পৃথিবীর বহু দেশ আছে যেখানে আপনার 3 কোটি লোক নাই, ঢাকাতে 3 কোটি লোক। এই ইন্টারনাল ট্যুরিজম ভেরি ইম্পর্টেন্ট। এটাও আমি UNWTOর একটা স্ট্যাটিস্টিক্স আপনাকে বলি, তারা বলতেছে যে তোমরা ইন্টারন্যাশনাল ট্যুরিজম করার আগে তালেব রিফাই যখন ঢাকা আসলেন, তার সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছিল এবং আমি কথাও বলেছি তার সঙ্গে। উনি ওনার বক্তৃতাতেও বললেন যে দেখো 16 কোটি দেশের মানুষ, তোমরা ইন্টারন্যাশনাল ট্যুরিজমের আগে ইন্টারনাল ট্যুরিজমটা করো। কারণ হচ্ছে ইন্টারনাল ট্যুরিজম ইন্টারন্যাশনাল ট্যুরিজমের 7 গুণ বেশি, এটা ওয়ার্ল্ড ওয়াইড। এবং ইন্টারনাল ট্যুরিজম থেকে যে আয় সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ট্যুরিজমের 10 গুণ বেশি। এটাও তাদের স্ট্যাটিস্টিক্স, আপনি বুঝেন 16 কোটি দেশের মানুষ। এবং গতকালকে আমরা একটা অনুষ্ঠান ছিল, সেখানে ট্যুরিস্ট পুলিশের প্রধান উনি বললেন যে ওনাদের হিসাব অনুযায়ী গত বছর ইন্টারনাল ট্যুরিস্ট ছিল আমাদের 1.5 কোটিরও বেশি। আমার হিসাবে এটা তার চেয়েও বেশি। সো ইটস এ হিউজ। জি, আপনার কাছে আসবো। আমরা এবার একটু মাহবুব রহমান রুহেল আপনার কাছে জানতে চাই, তিনি যেটা বললেন যে ইন্টারনাল ট্যুরিস্ট, আমরা দেখছি যে আমাদের হিউজ ট্যুরিস্ট কিন্তু বিদেশে চলে যাচ্ছে, মানে আমাদের দেশে কিন্তু ঠিকভাবে সেভাবে কিন্তু তারা ঘুরছে না বা পর্যটনের এলাকাগুলোতে যাচ্ছে না। আমরা দেখছি ভারতে কিন্তু বাংলাদেশ হচ্ছে মানে শীর্ষে আছে যে ট্যুরিস্টের দিক থেকে, এবং অন্যান্য দেশেও যাচ্ছে। তো এইটা কি আমাদের আসলে, তিনি যেটা বললেন অনেক সম্ভাবনা, কিন্তু চলে যাচ্ছে বিদেশে, কারণটা কি? এটা অনেক কারণ হতে পারে। আমি মনে করি ভারতে যারা যাচ্ছে বা থাইল্যান্ডে যারা যাচ্ছে, মানে আমরা কি অ্যাট্রাক্ট করতে পারছি না সেই অর্থে, বা সার্ভিসের দিক থেকে অনেক বিষয়, যেমন মেডিকেল ট্যুরিজম আছে, মেডিকেল ট্যুরিজমের জন্য অনেকে যাচ্ছে, তারা বিভিন্ন ধরনের চেকআপের জন্য যাচ্ছে। আরেকটা হচ্ছে শপিং, যেমন আমাদের এখানে যে ভ্যারাইটিস অফ শপিং মলস নেই, এটা অল টুগেদার একটা প্যাকেজ, সে ঘুরবে, সে কেনাকাটা করবে, তো সেই সুবিধা তো আমরাও করতে পারি। আর করা যায় সেটা, যেমন আমি কক্সবাজারের কথা বলি, বা যে ডেস্টিনেশন ট্যুরিজম যেগুলো আছে, সেখানে যদি আমরা এরকম ফ্যাসিলিটি দিতে পারি, এন্টারটেইনমেন্ট, শপিং, তারপরে যেগুলো বাইরে আমরা পাচ্ছি, আর ওটা যদি আরো সহজলভ্য করি মানুষের জন্য। কারণ এখন পারচেজিং পাওয়ার বেড়ে গেছে। এখন আমি এমনও জানি যে যেহেতু আমরা স্টার সিনেপ্লেক্স, যে প্রথম মাল্টিপ্লেক্স সিনেমা হল আমরা চালাচ্ছি, যে ভারতে নতুন কোনো ছবি আসলে এখান থেকে তারা প্লেন ভাড়া করে যে কলকাতা যে ছবি দেখে আসছে লোকজন, সেটাও হচ্ছে। মানে পারচেজিং পাওয়ার আসলে অনেক বেড়ে গেছে, কিন্তু আমরা কিন্তু ওইসব ফ্যাসিলিটি এখানে দিতে পারছি না, বিভিন্ন ধরনের পলিসির কারণে হোক বা বিভিন্ন বাধা বিপত্তি আছে যার জন্যই হোক। তো এইসব যদি আরো ইজি করে দেওয়া যায়। কি চ্যালেঞ্জগুলো আপনারা মনে করছেন যেগুলাই আসলে বটলনেক হিসেবে কাজ করছে? আমি মনে করি যে যেমন সেফটি সিকিউরিটি একটা বিষয়, এটা অনেকটা ভালো হয়েছে, আরো ইজি করা দরকার। এন্টারটেইনমেন্ট, যেমন আমি কক্সবাজারের কথা যদি আবার টানি, যে সমুদ্র সৈকতে বেড়ানোর পরে রাতে কিন্তু কোনো এন্টারটেইনমেন্ট নেই, ওটার ফ্যাসিলিটি করা, ওখানে ভালো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের কোনো শপিং মল নেই। তো এগুলো কিন্তু ইন্ট্রোডিউস করা দরকার। আর যে ইয়েগুলো অবকাঠামো যেটা আছে আর কি, ওটাকে আরেকটু উন্নয়ন করতে হবে। আর আমাদের যেসব মিউনিসিপ্যালিটি সার্ভিস যেসব হয়, যেমন সুয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট থেকে শুরু করে ক্লিনিং সার্ভিসেস যেগুলো আছে, এগুলো কিন্তু পর্যাপ্ত মানের হচ্ছে না ওখানে। এটা আমার মনে কোনো একটা ভালো কোনো অথরিটি দিয়ে খুবই ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনটেন করাটা উচিত ওখানে। আমি যেটা বললাম যে মানে অনেক নোংরা পরিবেশ হয়ে যাচ্ছে আস্তে আস্তে, এটাকে ঠিক করতে হবে। তো এটা করলেই কিন্তু মানুষ ওখানে যাবে। আর আমাদের মানে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড গলফ কোর্সই নাই আমাদের এখানে। আমি লোকাল ট্যুরিস্ট নিয়ে চিন্তা করছি, আমার মনে হয় যে এখানে অনেক গলফার আছে যারা বাইরে যে গলফ খেলে, তো এদেরকে ধরে রাখতে হলে আমাদের এইসব ফ্যাসিলিটি, কিন্তু বিভিন্ন ধরনের ফ্যাসিলিটি আমাদের ওখানে নিয়ে আসতে হবে। আপনি তো লোকেশনে এই ফ্যাসিলিটিস গুলোর কথা বললেন, কিন্তু যে যাবে, যে ধরেন কক্সবাজার যাবে, বা যে একটা টুরিস্ট প্লেসে যাবে, সিলেটে যাবে বা সুন্দরবন যাবে, এই যে কমিউনিকেশন যে ফ্যাসিলিটিস, এটাও কি আপ টু দ্য মার্ক আছে আমাদের? কমিউনিকেশন অবশ্যই নেই। এখন এয়ারপোর্টটা যেহেতু এখন বড় বড় প্লেন এখন ল্যান্ড করতে পারছে, সেজন্য আমার মনে হয় প্রায়, আমি তো প্রতিবারই যাওয়া আসা করি, মিনিমাম 10টা ফ্লাইট তো যাচ্ছে। তো এই কারণে অনেকে যাচ্ছে, কিন্তু রোড নেটওয়ার্ক যেটা আছে এটা অলমোস্ট নেক্সট টু ইম্পসিবল। মানে আমাদের মিনিমাম মনে হয় 14 ঘন্টা লাগে ঢাকা থেকে যেতে। এটা তো এই ট্রাভেলটা কেউ নিবে না। আর যখন ট্রেন লাইন স্থাপন হয়ে যাবে তখন কিন্তু এটা বাড়বে। তো এগুলো নিয়ে কাজ হচ্ছে, কিন্তু আমাদের
মানে এগুলো যদি অনেক আগে হয়ে যেত হয়তো আরো ভালো হতো। তারপরে আমি বলবো যে আমাদের কক্সবাজারের ভিতরের ইনফ্রাস্ট্রাকচার এবং এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং একটা আপ টু দ্য ইন্টারন্যাশনাল মার্কেট রাখা, সেটা একটা জরুরি। ওটা করলে তাহলে কিন্তু মানুষ আরো স্বাচ্ছন্দ্য বোধ জি, করবে। আমি একটু হারুন রশিদ, বেজার নির্বাহী সদস্য, আপনার কাছে আসতে চাই। আপনি নিশ্চয়ই শুনেছেন যে এই যে যেখানে লোকেশন, যে লোকেশনে এই ফ্যাসিলিটিসগুলো গড়ে উঠছে সেটা ঠিক আছে, কিন্তু যে পর্যটক যাবেন সেখানে, যে রোড এবং রেল নেটওয়ার্ক বা প্লেনে যাবেন, সেই নেটওয়ার্কগুলো কতটুকু আসলে মানে স্ট্যান্ডার্ডে বিশ্বমানে তৈরি হচ্ছে, বা আপনি ধরেন আমাদের যে সাবরাঙে বা অন্যান্য যে প্রকল্পগুলো আপনারা নিচ্ছেন সেই জায়গাগুলোতে একজন পর্যটক কতটা ভালোভাবে, কতটা নিরাপদে যেতে পারবেন, সেই ফ্যাসিলিটিসগুলো আপনারা কি নিচ্ছেন? না, আসলে আপনি ঠিকই ধরেছেন, মাহবুব সাহেব অনেকটা বলেছেন যে কক্সবাজার এখন আমাদের দেশের 1 নম্বর টুরিস্ট স্পট। সেখানে বছরে লক্ষাধিক লোক সেখানে যাচ্ছেন, কয়েক লক্ষ লোক যাচ্ছেন, কিন্তু আমাদের রাস্তার ক্যাপাসিটি খুবই সীমিত। একমাত্র হাইওয়ে যেটা চিটং থেকে কক্সবাজার পর্যন্ত, সে কত সংখ্যক যাত্রী বহন করতে পারে। আর বিদ্যমান বিমানবন্দরের ক্যাপাসিটি সীমিত। তবে এই দুইটি সমস্যার সমাধান শীঘ্রই হতে যাচ্ছে। রাস্তা 4 লেন হচ্ছে এবং বিমানবন্দর আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত হচ্ছে এবং কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে, আপনারা লক্ষ্য করেছেন। সেই সাথে যুক্ত হচ্ছে রেল সংযোগ। এই 3টি অবকাঠামো কক্সবাজারে যদি সম্পন্ন হয়ে যায় তাহলে কিন্তু একটা বিপ্লব ঘটে যাবে টুরিস্টের ক্ষেত্রে কক্সবাজারে। এবং সেই ক্ষেত্রে সাবরাং ট্যুরিজম পার্ক এবং নাপ ট্যুরিজম পার্কই হবে খুবই আকর্ষণীয় ডেস্টিনেশন। বিকজ কক্সবাজার বর্তমান যে কলাতলি এবং এই শহর এলাকা, এই জায়গাটা অনেকটাই এখন গেঞ্জি হয়ে গেছে এবং খুব ওভার ক্রাউডেড। একটু মানুষ নিরিবিলি এবং খুবই নিরাপত্তা নিয়ে বসবাস থাকতে চায় 2-4 দিন, সেরকম জায়গা কিন্তু সাবরা এবং নাপ ট্যুরিজম পার্কই গড়ে উঠবে। এবং শুধু এখানে সীমিত নয়, আমরা ইতিমধ্যে সাবরাং ট্যুরিজম পার্কে একটি জেটি নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছি। ফিজিবিলিটি স্টাডি হচ্ছে, বুয়েটের ইঞ্জিনিয়ারগণ এটা করছেন। এখান থেকে সরাসরি রিভার ক্রুজ হবে আপনার সেন্ট মার্টিনে, নাপে, সোনাদিয়াতে। সেই সাথে আরো ইন্টিগ্রেটেড ট্যুরের ব্যবস্থা থাকতে পারে এই জেটি থেকে আপ টু সুন্দরবন পর্যন্ত। অতএব আমাদের শুধু রাস্তা, রেল, বিমানবন্দরই নয়, নৌ কানেক্টিভিটি যেটা কোস্টাল ট্যুরিজম, কোস্টাল এলাকা দিয়ে, সেটাও আরেকটি নতুন রাস্তা তৈরি হবে ট্যুরিস্টদের ভ্রমণের জন্য এবং নতুন একটা মাত্রাও যোগ হবে সেখানে। জি, আপনি থাকুন আমাদের সাথে। আমরা একটা ছোট বিরতি নেব, বিরতির পর আপনার কাছে আসবো। প্রিয় দর্শক, ওয়ান ব্যাংক উন্নয়ন সংলাপ পাওয়ার্ড বাই বেজার এই পর্যায়ে একটা ছোট বিরতি নিচ্ছে, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবার স্বাগত। দেখছেন ওয়ান ব্যাংক উন্নয়ন সংলাপ পাওয়ার্ড বাই বেজা। আমরা এবার আসতে চাই মাহবুব রহমান রুহেল, আপনার কাছে। আপনি বেসরকারি খাতের উদ্যোক্তা। আমরা জানি যে বেসরকারি খাতের এক ধরনের কনফিডেন্স প্রয়োজন হয় যে কোনো বড় বিনিয়োগের জন্য। একদিকে আপনাদের যেমন কনফিডেন্সের প্রয়োজন, আবার অর্থায়নেরও প্রয়োজন। কিন্তু বড় উদ্যোগে বড় অর্থায়ন প্রয়োজন। সেই ক্ষেত্রে নিজেদের অর্থের পাশাপাশি যে অর্থায়নকারী যে সংস্থাগুলো বা ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান কতটা বাংলাদেশে এগিয়ে আসছে এই ক্ষেত্রগুলোতে? কারণ আমরা জানি যে এই জায়গাগুলোতে বিনিয়োগে খুব একটা আগ্রহী থাকে না বিনিয়োগকারী। না থাকার কারণ হলো হোটেল আসলে তৈরি করা বা ইন্টারন্যাশনাল আমাদের যে 5 স্টার হোটেল একটা করতে গেলে এটা রিটার্ন অফ ইনভেস্টমেন্ট 5 বছর আসলে হয় না, এটার একটু বেশি সময় লাগে। তো যদি ওই টাইমিংটা বেশি দেওয়া হয় এবং ইন্টারেস্ট রেটটা কমানো হয়, কারণ আমাদের যে ইন্টারেস্ট রেট এটাতে আসলে ফিজিবল হয় না। আরেকটা বিষয় হলো যে আগে গভর্নমেন্ট এটা ট্যাক্স হলিডে ছিল 5 বছরের ট্যাক্স হলিডে ছিল, এটা এখন এটা উঠে গেছে। আমার মনে হয় বেশ কয়েক বছর হয়েছে এটা উঠেছে। তো এটাকে আবার রিইন্ট্রোডিউস করা দরকার। একদমই কি নেই এখন ট্যাক্স হলিডে? এখন ট্যাক্স হলিডে একেবারে নেই। অ্যাটলিস্ট আমার মনে হয় শুধু হিল ট্র্যাক্সের দিকে থাকতে পারে। না, আমার মনে হয় যে কিছুটা ট্যাক্স হলিডে আছে, হয়তো মেয়াদ কমিয়ে আনা হয়েছে 5 বছর জায়গায় 3 বছর। হলিডে অ্যাকচুয়ালি নেই, যেহেতু আমরা করেছি, আমি যতটুকু জানি নেই। নতুন যে কোনো উদ্যোগে তো ট্যাক্স হলিডে থাকার কথা না, এটাতে নেই। তো এটা আসলে ওরকম ভর্তুকি বা ট্যাক্স হলিডে দেওয়া উচিত, তাহলে কিন্তু আরো অনেক অনেক উদ্যোক্তা আসবে।
আর যেমন ওখানে এমনিতে হোটেল- আপনারা যে ফিটিংস থেকে শুরু করে অন্যান্য যে ডিভাইস বা আপনাদের যে বিভিন্ন রকম হোটেলে তো হাজার হাজার আইটেম থাকে। আইটেম থাকে হ্যাঁ, সেইগুলোর ক্ষেত্রে ডিউটি এগুলোর ফ্রি ক্ষেত্রে সুবিধা কি duty- পাওয়া যাচ্ছে? ডিউটি ফ্রি আছে, যেটা হচ্ছে চেইন হোটেলের জন্য, যেটা ইন্টারন্যাশনাল চেইনের জন্য। এটা কিন্তু চেঞ্জ করা দরকার। যেমন সাইমন অনেক পুরনো একটা চেইন, আমি বলবো। আমরা ইতিমধ্যে প্ল্যান করছি আরো 5টা হোটেল করব সাইমনের। তো একটা লোকাল একটা স্ট্রং চেইন হচ্ছে। আমি দি পেনিনসুলা চিটাগং এরও চেয়ারম্যান, এটা নিয়ে আমরা চিন্তা করছি, এটাকেও আমরা চেঞ্জ করবো। তো লোকাল চেইন যারা আছে তাদেরকে এই সেম ফ্যাসিলিটি দেওয়া উচিত, যে ইম্পোর্টের ক্ষেত্রে ডিউটি ফ্রি ইম্পোর্ট করা উচিত সবকিছু। তাহলে হয়তো এটা আমি বলবো ফিজিবল হবে অনেকভাবেই। এটা কি এই কারণে যে আসলে যে যারা লোকাল ইনভেস্টর বা চেইন না, তারার কোয়ালিটি ওই আপ টু দ্য মার্ক হয় না, স্ট্যান্ডার্ড হয় না, বা বিদেশি পর্যটক তাদের এখানে আসে না, এই কারণে এই ধরনের পলিসি, নাকি আপনারা বার্গেন করতে আসলে পারছেন না সরকারের সাথে? অ্যাকচুয়ালি আমি ঠিক জানি না, এখানে তো এরকম লোকাল চেইন বলে কেউ এখনো গড়ে উঠতে পারেনি। আর যারা আছে তারা তো অনেকে স্ট্যান্ডার্ড মেনটেন করছে, কিন্তু কথা হচ্ছে যে এনবিআর কেন এটা ক্যাটাগরাইজ করেছে এভাবে আমি ঠিক জানি না। তবে আমি মনে করি যে 5 তারকা মানসম্পন্ন হোটেল হলেই তাদেরকে এই ফ্যাসিলিটি অবশ্যই দেওয়া উচিত। আর এটা ছাড়াও নতুন করে যদি আবার সরকার মনে করে যে ট্যাক্স হলিডে দেয়, তাহলে কিন্তু এখানে আরো অনেক ব্যাপক ইনভেস্টর আসবে। হোটেল ছাড়াও অন্যান্য এন্টারটেনমেন্ট যেগুলো আছে, যেমন মাল্টিপ্লেক্স থিয়েটার, তারপর এখানে যেমন আইম্যাক্স থিয়েটার আসতে পারে, 4DX আসতে পারে। এটা ছাড়াও বিভিন্ন ধরনের থিম পার্ক, ওয়াটার পার্ক, এগুলোও কিন্তু মানে অ্যামিউজমেন্টের জন্য যা দরকার সবই যেন থাকে। হ্যাঁ। আমরা একটু হারুন সাহেবের সাথে কথা বলে, বেজার নির্বাহী সদস্য হারুনুর রশিদ সাহেব নিশ্চয়ই আমাদের সাথে আছেন। আপনি নিশ্চয়ই শুনেছেন যে মাহবুবুর রহমান রুহেল যা বললেন, যে আসলে ফেসিলিটিজের ক্ষেত্রে কোনো ধরনের বৈষম্য থাকা উচিত নয়। তা আপনারা যে এত বড় পদক্ষেপ নিতে যাচ্ছেন, সে জায়গাগুলোতে আসলে লেভেল প্লেইং ফিল্ড থাকছে কিনা, দেশি উদ্যোক্তারা সেখানে যাওয়ার জন্য যে ফেসিলিটিস প্রয়োজন সেগুলো আপনারা এনশিওর করছেন কিনা, বিদেশি উদ্যোক্তাদের জন্য কি কি থাকছে, সব মিলে কতটা আকর্ষণীয় করতে পারছেন উদ্যোক্তাদের জন্য? আসলে আমাদের ট্যুরিজম পার্কগুলো দেশি এবং বিদেশি উদ্যোক্তাদের জন্য সমান লেভেল প্লে। কারণ ট্যাক্স হলিডে রয়েছে সেখানে 10 বছর, দেশি উদ্যোক্তা হোক আর বিদেশি উদ্যোক্তা হোক, দুইজনেই কিন্তু 10 বছরের ট্যাক্স হলিডে ভোগ করবেন। সেই সাথে আরো রয়েছে সুবিধা, সেখানে ক্যাপিটাল মেশিনারি ইম্পোর্টের ক্ষেত্রে 0 ডিউটি সুবিধা রয়েছে। এছাড়া রয়েছে সেখানে যে ভিএটি এক্সেম্পশন, ইকোনমিক জোন বা এসইজেড অথবা ট্যুরিজম পার্কের বাইরে কেউ যদি বিদ্যুৎ, পানি, গ্যাস ব্যবহার করে তাকে 15% ভিএটি দিতে হয়। ইকোনমিক জোন বা ট্যুরিজম পার্কে সেটা দিতে হবে মাত্র 3%। এই ধরনের ফিনান্সিয়াল বেনিফিট গুলো কিন্তু ইকোনমিক জোন বা ট্যুরিজম পার্কগুলোকে বিশেষ আকর্ষণীয়। তবে শুধু এই সুবিধাই নয়, দায়িত্ব রয়েছে ইনভেস্টরের সেখানে। তাকে পরিবেশ বান্ধব হিসাবে কিন্তু সেখানে ব্যবসা পরিচালনা করতে হবে। কমপ্লায়েন্স কস্ট ও সেখানে রয়েছে, সেটি বিবেচনা করলে একটি চমৎকার জায়গা এটা বোথ ইনভেস্টর এবং আমাদের কাস্টমার যারা ক্লায়েন্ট ট্যুরিস্টদের জন্য। এখানে একটা জিনিস বলে রাখি, ইনভেস্টররা শুধু আর্থিক সুবিধাই পাবেন না, সেখানে সব ধরনের তার ব্যবসা পরিচালনার ক্ষেত্রে যত ধরনের সেবা রয়েছে সব সেবা কিন্তু বেজা তার ওয়ান স্টপ সার্ভিস থেকে প্রদান করছে। এই জন্য আমরা এনকারেজ করছি, সরকারও কিন্তু এনকারেজ করছে আমাদের বেসরকারি খাতকে, যারা আমাদের অর্থনীতির প্রাণ, তাদের যেন ইন্ডাস্ট্রি অথবা তাদের ব্যবসা কেন্দ্র অর্থনৈতিক অঞ্চলে স্থাপন করে, এবং সেই লক্ষ্যেই বেজা কাজ করছে। এবং আপনারা লক্ষ্য করবেন যে আমরা আমাদের সবগুলা অর্থনৈতিক অঞ্চলে কিন্তু সিটিপি, ইটিপি, ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট, অ্যাফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্ট এগুলো আমরা স্থাপন নিশ্চিত করতে যাচ্ছি। জি, আমরা শুনলাম, আপনি লাইনে থাকেন, আমরা নিশ্চয়ই আবার আসবো আপনার কাছে। আবু সুফিয়ান, আপনার কাছে আসতে চাই, আপনি বলতে চাচ্ছিলেন যে এই যে কেন আসলে বিদেশি বিনিয়োগকারীরা বা যারা পর্যটক তারা আসছে না, আমরা জানতে চাই যে নীতি কৌশল কতটা আসলে পর্যটক বান্ধব বাংলাদেশের। কারণ না হলে আমাদের দেশ ছেড়ে বিদেশে চলে যাচ্ছে বা বাংলাদেশের প্রতি আগ্রহ দেখাচ্ছে না, কারণটা কি? শুধু আমরা কি আসলে নীতি কৌশলে অনেকটা কনজারভেটিভ কিনা?
নীতি কৌশলে নীতি তো অবশ্যই একটা ব্যাপার আছে, শুধু যে বিদেশি ট্যুরিস্ট আসতেছে না তা না। আরেকটা কথা যেটা বললেন যে বাংলাদেশের ট্যুরিস্ট বিদেশে যাচ্ছে, আপনি দেখবেন যে ঢাকাতে যে ফরেন এম্বাসিগুলা তারা বাংলাদেশের ট্যুরিস্টের ব্যাপারে এখন বিভিন্ন রকম কর্মকৌশল হাতে নিয়েছে। বাংলাদেশের ট্যুরিস্ট তারা চায়। আমি যদি মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, নেপাল, ভুটান এদের কথা বলি, এবং আপনি খুবই অবাক হবেন যে মালয়েশিয়ার ট্যুরিজম মিনিস্ট্রি প্রথমবারের মতো ওয়ার্ল্ডের কোনো নতুন একটি দেশে তাদের অফিস খুলতে যাচ্ছে, এবং সেটি ঢাকাতে। কারণ গত বছর তারা দেখছে মোর দেন 1.5 লাখ ট্যুরিস্ট মালয়েশিয়াতে ট্রাভেল করছে। এই বছর তাদের টার্গেট আরো অনেক বড়। তো বাংলাদেশের ট্যুরিস্ট বাইরে যাচ্ছে, বাংলাদেশে সবই আছে, কিন্তু তারা সেগুলো দেখতেছে না কেন? এটা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। এটা একটা মূল কারণ হচ্ছে যে আমরা আসলে ঠিকভাবে এটাকে তুলে ধরতে পারতেছি না। এইটাই হচ্ছে প্রধান কারণ। ঠিকভাবে তুলে ধরতে না পারার বিষয়টা হচ্ছে, লাইক ধরেন আপনাকে যদি আমি একটা ড্রিঙ্কস দেই, রুহাবজা দেই, আপনি রুহাবজা খাবেন একরকম, কিন্তু এখন আর রুহাবজা দিলে আমি লাইক করব না, আমাকে দিতে হবে কোক। খালি মিষ্টি হলে হবে না, ঝাঁজ থাকতে হবে, মিষ্টি থাকতে হবে, এবং একটু গ্যাসও থাকতে হবে। অ্যাকচুয়ালি আমি একটু উদাহরণ দিয়ে বিষয়টা বুঝাতে চাইলাম যে এখন আপনার এই টেকনিকে বাংলাদেশকে তুলে ধরতে হবে, এবং যা করা হবে এইভাবেই করতে হবে। যেটা বেজা করতেছে, বেজা আপনার আমি বলবো যে রুহাবজা না, কোকা কোলার মতো করে ট্যুরিজমকে নিয়ে এগুচ্ছে, এইভাবে এগুতে হবে। এই জায়গায় একটা বড় টেকনিক্যাল প্রবলেম আছে, এবং তুলে ধরার একটা ব্যাপার আছে। ট্যুরিজমে তুলে ধরা একটা বিরাট ব্যাপার। আপনি দেখবেন যে 3-4 দিন আগে যে নটরডেম চার্চে যে অগ্নি সংযোগ হলো বা ক্ষতিগ্রস্ত হলো, এটা ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু একটা তুলকালাম হয়ে যাচ্ছে নটরডেম চার্চে, এবং কোনো হতাহত হয় নাই। এটা কিন্তু তুলকালাম কেন? এটা ক্যাম্পেইনটা, প্রচারটা, এই আমরাই যে তুলে ধরার যে প্রচারটা, এই জায়গাতে আমরা খুব দারুণভাবে ফেইল, এবং এটার জন্য অনেক কৌশল লাগে। সেই কৌশলের একটা উদাহরণ আমি আপনাকে দিতে চাই যে ইন্ডিয়াতে যে এত বিদেশি ট্যুরিস্ট আসে সেটা কেন? তাদের একটা কৌশল আছে। আপনি যদি মনে করে থাকেন যে 2011-এ নিকোলাস সার্কোজি যে ফ্রেঞ্চ প্রেসিডেন্ট, উনি ইন্ডিয়াতে আসছিলেন। তো ইন্ডিয়াতে আসার আগে ইন্ডিয়ান অ্যাম্বাসেডর প্যারিসে যিনি আছেন, উনি একটা কাজ করলেন। ওনার একটা ম্যাগাজিন আছে, তার নাম ইনক্রেডিবল ইন্ডিয়া। সেই একটা ম্যাগাজিনের কপি উনার অফিসে পৌঁছাই দিয়েছেন এলিজি প্রাসাদে। এলিজি প্রাসাদে উনিও আসার আগে একটু উল্টাই পাল্টাই ওটা দেখছেন, এবং সেখানে একটা ইন্টারেস্টিং আর্টিকেল উনি পড়ছেন। সেটা দেখছেন যে যেহেতু ইন্ডিয়াতে মোগলদের অনেক স্থাপত্য, মোগল জিনিস সবাই দেখতে আসে, তো সেখানে একটা আর্টিকেল ছিল যে সম্রাট আকবরকে নিয়ে, যে আকবরের কোনো পুত্র সন্তান হচ্ছিল না হওয়াতে সে আপনার সেখানে সেলিম চিশতি বলে একজন আউলিয়া দরবেশ ছিলেন, তার ওইখানে যান, তাকে যে বলেন আমার জন্য আপনি প্রার্থনা করেন যেন আমার একটি পুত্র সন্তান হয়, নাহলে এত বড় মোগল রাজ্য কে রক্ষা করবে। এবং উনি প্রার্থনা করেন, এবং তার একটি পুত্র সন্তান হয় যার নাম হয় শাহজাদা সেলিম। উনার নাম অনুযায়ী ইতিহাসে যিনি সম্রাট জাহাঙ্গীর নামে বিখ্যাত। এই স্টোরিটা সার্কোজি পড়ছেন, এবং উনি দিল্লিতে এসে বলছেন আমার শত ব্যস্ততার মধ্যে আমার জন্য ফতেপুর সিক্রিতে ওই সেলিম চিশতির মাজারে আমার জন্য অ্যাপয়েন্টমেন্ট রাখবা, কারণ আমি এবং মাদাম কার্লা ব্রুনি আমরা একটি পুত্র সন্তানের জন্য আকাঙ্ক্ষা করতেছি, আমরা ওখানে প্রার্থনা করব। তার মানে হচ্ছে দেশীয় যে বিষয়গুলো, এগুলোর আসলে মার্কেটিং করতে হবে, মানুষকে সেন্সিটাইজ করতে হবে। আমি বলবো যে মার্কেটিংটা আবার আরেক রকম হয়, প্রচারটা এমন ভাবে করবেন গুড ইমেজ ব্র্যান্ডিং যেটাকে বলে, যেন মনে না হয় যে আমরা আবারও আলোচনায় আসবো। আরেকটা বিরতি নেব। ওয়ান ব্যাংক উন্নয়ন সংলাপে আবারও বিরতি নিচ্ছি, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবার স্বাগত। দেখছেন ওয়ান ব্যাংক উন্নয়ন সংলাপ পাওয়ার্ড বাই বেজা। আমাদের সাথে 3 জন অতিথি আছেন। আমাদের সাথে হারুন সাহেব আছেন, যিনি বেজার নির্বাহী সদস্য। আমরা একটু আপনাদের মাধ্যমে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, আমরা হারুন সাহেবকে কিন্তু প্রশ্ন করতে পারেন। আপনি বলছিলেন যে আমাদের যে প্রচারটা বিদেশে কতটুকু আসলে দক্ষতার সাথে আমরা করছি, মানে মানুষ জানবে কিভাবে যে বাংলাদেশ অনেক সম্ভাবনাময়। আপনাদের কোনো প্রশ্ন থাকলে হারুন সাহেব করতে পারেন। যে কথাটা আমি বলতে চাই যে তুলে ধরার কথাটাই, যে বেজার এটাও তুলে ধরা একটি খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, দেশে হোক আর বিদেশে হোক, কারণ এটা তো সব বিদেশের জন্য করা হয় না। একটা হচ্ছে স্পেশালাইজ বিদেশিদের জন্য, বাকিগুলো তো দেশের পর্যটকদের জন্যই। তো সেটাকে তুলে ধরতে হবে, যে কিভাবে তুলে ধরলে তারা আকৃষ্ট হবে না। তারা তো বললো আমরা বিদেশে ওইটা দেখি, কিন্তু এর জন্য একটা স্পেশালিটি থাকতে হবে, এবং এই তুলে ধরাটা স্পেশাল হইতে হবে। আপনার পৃথিবীতে যারাই আপনার ট্যুরিজমকে তুলে ধরছে তারা স্পেশাল ওয়েতে। হারুন সাহেব নিশ্চয়ই শুনছেন যে আবু সুফিয়ান সাহেব যে কথাগুলো বলছিলেন। ট্যুরিজমের ক্ষেত্রে বিদেশি বিনিয়োগ নিয়ে আসার জন্য আমাদের বিদেশে প্রচার এবং এর সেমিনার আয়োজন, এগুলি আমাদের নিয়মিত কর্মসূচির মধ্যে রয়েছে। এবং আমরা যখনই বিদেশে কোনো রোড শো পরিচালনা করি, সেখানে আমাদের এই 3টি জোনকে আমরা বিশেষ করে নাফ, সাবরাং এবং সোনাদিয়াকে আমরা তুলে ধরি। এবং তারই আওতায় আপনারা লক্ষ্য করবেন
থাইল্যান্ডের একটি প্রতিষ্ঠান সিয়ামজিয়াং গ্রুপ আগ্রহ প্রকাশ করেছে আমাদের নাফ ট্যুরিজম পার্কটি নেওয়ার জন্য। আমরা তাদের সাথে এমনিও স্বাক্ষর করেছে। এছাড়া আরো সিঙ্গাপুরের আরেকটি প্রতিষ্ঠান কিন্তু নাফের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে এবং যাদের সাথে আমাদের দেশীয় একটি প্রতিষ্ঠানও রয়েছে। তো এইভাবে আমরা লক্ষ্য করছি যে হ্যাঁ, আমরা যখন বিদেশে যাই এবং উপস্থাপন করি আমরা বেশ সাড়া পাচ্ছি। আর বিশেষ করে বেজার প্রতিশ্রুতি এবং তার কর্মদক্ষতা এবং কর্মক্ষমতা, এটা দেশি বিদেশি বিনিয়োগকারীরা বেশ ভালোভাবে অ্যাপ্রিসিয়েট করছে। হ্যাঁ, আপনি আসলে একটা জিনিস লক্ষ্য করবেন যে সান্তোসা আইল্যান্ড 500 হেক্টরের উপর, মানে প্রায় 1200 একর। জি আপনাকে 1200 একর জমির উপর এটি প্রতিষ্ঠিত। 1972 সালে এটি তৈরি হয় এবং এটি পরিচালনার জন্য সান্তোসা ডেভেলপমেন্ট কর্পোরেশন স্থাপন করা হয়। আর এখানে এই ছোট্ট জায়গাটার মধ্যে একটা রেইন ফরেস্টও রয়েছে। এই তাছাড়া রয়েছে তাবৎ দুনিয়ার সকল বিনোদনের উপাদান। আর গত বছর সেখানে 20 মিলিয়ন ভিজিটার কিন্তু সেখানে এসেছে। জি এই ধরনের একটা আইকনিক স্থাপনা যদি আমরা কক্সবাজারে স্থাপন করতে পারি, ইনশাল্লাহ আমাদের এখানে টুরিস্টের প্লাবন দেখা দিবে ইনশাল্লাহ। জি মাহবুব সাহেব, আপনার কোনো প্রশ্ন আছেন? আমি আবু সুফিয়ান হয়তো যেটা বলতে চাচ্ছিলেন, আমি যেটা বুঝতে পারছি যে আসলে আমরা অন্য কি দিচ্ছি, যে মানে যেসব কথা বলা হচ্ছে যে এখানে রেইন ফরেস্ট থাকুক বা এখানে আমরা কেবল কার করি বা যাই করি না কেন, ইটস আ কপি অফ হোয়াট উই সি আউটসাইড। মানে বাইরে কি হচ্ছে এটাকে আমরা নিয়ে আসার চেষ্টা করছি। বাইরে একটা প্রতিষ্ঠান এসে একই জিনিস এখানে করবে, কিন্তু আমাদের দেশ থেকে বা আমাদের সৌন্দর্যকে আমরা কি করে তুলে ধরবো, আমাদের ওয়াই ইজ ইট ডিফারেন্ট দেন আদার্স, কেন এখানে টুরিস্টরা আসবে, এটার একটা ইউনিকনেস যদি তৈরি করতে না পারে, কারণ ইন্টারন্যাশনাল টুরিস্টরা চিন্তা করবে আমি বাংলাদেশে না গেলে মালয়েশিয়া যাব, আমি সিঙ্গাপুর যাব, স্পেশাল কিছু যদি special অ্যাড কিছু করা থাকতে যায়, হবে। এবং এটা হতে হবে আমাদের দেশের কিছু, এটা হতে হবে আমাদের প্রাকৃতিক কিছু, যেটা প্রতিটা অন্য দেশ জায়গায়- কিন্তু তার নিজস্বতা কিন্তু তুলে ধরে। এটা অন্য জায়গার কিছু করা যাবে না। এটার মাস্টার প্ল্যানটা কি, এটা কি তুলে ধরছে, আমাদের ইউনিকনেসটা কোথায়, এটা যদি না করতে পারি, আমাদের এই মানে বেজা যে কাজ করছে বা মানে সার্বিকভাবে পর্যটন কর্পোরেশন যেটা করছে, এটা যদি করতে না পারি বাংলাদেশকে তুলে তোলে, তাহলে কিন্তু আমার মনে হয় ওই মানে কোনো স্পেশাল রিজনে কেউ এখানে আসবে না। জি হারুন সাহেব, আপনার কিছু বলার আছে এই বিষয়ে? হ্যাঁ, জি, এই বিষয়ে আমাদের একটা অবস্থান হলো, আমরা ট্যুরিজম পার্ক তৈরি করতেছি, আমরা বেসরকারি খাতের বিনিয়োগকারীদের জন্য সুযোগ তৈরি করতেছি। আমরা নিজেরা কোনো অবকাঠামো তৈরি করি, বিশেষ করে কোনো হোটেল, মোটেল, এন্টারটেইনমেন্ট, গল্ফ কোর্স, এগুলি আমরা নিজেরা তৈরি করব না। এগুলি উন্নত থাকছে আমাদের দেশীয় বিনিয়োগকারী এবং বিদেশি বিনিয়োগকারীদের জন্য। এই বিনিয়োগটাকে একটি সফল বিনিয়োগে রূপান্তর করতে হলে তার আশেপাশে অন্যান্য ঐতিহাসিক, কালচারাল, ধর্মীয় স্থাপনার সাথে একটা ইন্টিগ্রেটেড ট্যুরিজম প্রয়োজন হবে। সেই ক্ষেত্রে আমাদের ট্যুরিজম মিনিস্ট্রি, বিশেষ করে পর্যটন কর্পোরেশন, ট্যুরিজম বোর্ড, তাদের নিশ্চয়ই ভূমিকা রয়েছে। এবং আমি মনে করি আমাদের ব্যবসায়ীরা এই ক্ষেত্রে যথেষ্ট ইনোভেটিভ। ইতিমধ্যে তারা অনেকই প্রমাণ রেখেছেন কি করে টি গার্ডেনে রিসোর্স স্থাপন করে ব্যাপক টুরিস্টকে আকর্ষণ করা সম্ভব হয়। আমার বিশ্বাস এখানেও তারা পারবেন। আর বিশেষ করে মাহবুব সাহেবের এই ক্ষেত্রে ওনার বেশ ভালো উদ্যোগের প্রমাণ উনি আগেও রেখেছেন এবং বিশেষ করে এন্টারটেইনমেন্টের ক্ষেত্রে ওনার এক অনন্য ভূমিকা রয়েছে। জি আমরাও আশা করি যে ওনারা ওইভাবে হয়তো উদারভাবে আরো এগিয়ে আসবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদের সঙ্গে দীর্ঘ সময় ছিলেন এবং বেশ কিছু বিষয় আমাদের সাথে যুক্ত ছিলেন। তো ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ অতিথি। জি মাহবুব সাহেব, আমরা মাহবুব সাহেব, সুফিয়ান সাহেব, আপনারা দুজনেই আছেন। আমরা অল্প কথা শেষ করতে চাই যদি বলি যে এই যে বড় বড় উদ্যোগ হচ্ছে, এগুলো তো অনেক এক্সপেন্সিভ। আমাদের দেশীয় পর্যটক যারা এফোর্ড করতে পারবে তাদের জন্য কি করা হচ্ছে? আসলে কি ব্যয়বহুল নাকি এটাকে আরো এফোর্ডেবল করার সুযোগ আছে? মানে অবশ্যই এফোর্ডেবল করা যেতে পারে। আসলে আমি যেটা বলছিলাম যে ম্যাস ট্যুরিজম থেকে আমাদের একটু মানে ওয়ারি হতে হবে এই কারণে যে মানে আমরা যদি কোনো লোকাল ট্যুরিস্ট যায়, ফ্যামিলি নিয়ে যায়, তাদের জন্য ভালো ব্যবস্থা থাকা উচিত, তাদের জন্য ডিফারেন্ট ক্যাটাগরিজ হোটেল এবং অন্যান্য ব্যবস্থা থাকা উচিত। তবে আমি সবাইকে বলবো যে মানে পরিবেশ বান্ধব ট্যুরিজমটা যাতে করে এবং আমাদেরকে সবাইকে এডুকেট করতে হবে এটা, যে যেখানে সেখানে ময়লা ফেলা, প্লাস্টিকের ফেলা, এগুলো উচিত হবে না। আর এটা যদি আমরা মেনটেন করতে পারি অ্যাজ এ সিটিজেন,
আর তাহলে কিন্তু আমরা ভালো ইয়ে পাবো। সুফিয়ান সাহেব, খুবই অল্প কথায় আমরা শেষ করব। জি, সেটা আমি মাহবুবের সঙ্গে একমত, এবং ফ্যামিলি ট্যুরিজম এটাকে গুরুত্ব দিতে হবে, এবং বিশেষ করে বাচ্চাদের জন্য কোনো একটা ব্যবস্থা থাকতে হবে। এটা যেইখানেই আমরা যেই ট্যুরিজম করি, যেখানে বেজার প্রজেক্টগুলোতে এই সুযোগ এবং সুবিধা রাখার ব্যবস্থা করা হয়েছে, খুবই চমৎকার ব্যবস্থা রাখা হয়েছে। এটা একটা। আরেকটা হচ্ছে যে একটু খরচের জায়গাটাও একটু বিবেচনা করা উচিত। আপনি দেখবেন যে মালয়েশিয়া, থাইল্যান্ডে বাংলাদেশের চাইতে কম খরচ, যে ভালো ইন্ডিয়াতে অনেক কম খরচ। এই জায়গাটা একটু ঠিক করতে হবে। আপনাদের দুইজনকে ধন্যবাদ। আপনারা অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এসেছেন, যে সরকারি যে সুযোগ সুবিধাগুলো আরো বেশি সহজ হওয়া উচিত, এবং লেভেল প্লেইং ফিল্ড থাকা উচিত দেশি বিদেশি উদ্যোক্তাদের জন্য, এবং যারা পর্যটক আছে তাদের জন্য এফোর্ডেবল যেন হয়, এই বিষয়গুলো থাকা উচিত। এবং আপনি যেটা বলেছেন, প্রচারের ব্যবস্থা থাকা উচিত। সব মিলিয়ে আসলে একটি টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার জন্য সরকার এবং স্টেক হোল্ডারদের একটি সমন্বিত যে পদক্ষেপ এবং বিনিয়োগ বান্ধব পরিবেশ যেমন তৈরি দরকার, এবং একই সঙ্গে পর্যটন বান্ধব যে পরিবেশ সেইগুলো দরকার। আপনাদের দুজনকে ধন্যবাদ। আমরা নিশ্চয়ই আবার অন্য পর্বে কথা বলব। প্রিয় দর্শক, শেষ করব ওয়ান ব্যাংক উন্নয়ন সংলাপ পাওয়ার্ড বাই বেজা। দেখা হবে অন্য পর্বে অন্য অতিথিদের সাথে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।